আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন, আপনারা অনেকেই পত্রিকা সম্পর্কে জানেন। আমেরিকা থেকে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে দামি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পত্রিকা। একসময় সেই এটার সঙ্গে টেক্কা দিয়ে নিউজ উইকের নাম শোনা যেত, কিন্তু এখন ঠিক টাইম ম্যাগাজিনের কাছাকাছি অন্য কোনো পত্রিকা নেই। এখানে যখন কাউকে প্রচ্ছদের ব্যক্তিত্ব করা হয় বা কোনো দেশ নিয়ে, কোনো রাষ্ট্র নিয়ে, কোনো সমাজ নিয়ে, কোনো ব্যক্তি নিয়ে যখন এখানে কোনো প্রতিবেদন তৈরি করা হয়, ধরে নেওয়া হয় যে এই ঘটনাটি ঘটতে যাচ্ছে। এর কারণ হলো যে এ সকল প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ব রাজনীতি জড়িত থাকে, আঞ্চলিক রাজনীতি জড়িত থাকে, এবং এখানে যারা সাংবাদিকতা করেন, বিশেষ করে যারা সম্পাদক বা সম্পাদকীয় নীতিমালা যারা প্রণয়ন করেন, তাদের সঙ্গে বিশ্ব রাজনীতির একটা নিগুড় সম্পর্ক থাকে। দ্বিতীয়ত, পলিটিক্যাল অ্যানালিস্ট বলতে যা বোঝায়, রাজনৈতিক বিশ্লেষণ বলতে যা বোঝায়, এখানকার যারা সাংবাদিক বা কর্তা ব্যক্তি, তারা সমাজের অন্য যে কোনো শ্রেণী পেশার রাজনৈতিক বিশ্লেষকের চেয়ে অভিজ্ঞতা সম্পন্ন। তৃতীয়ত, তারা রাজনীতির অঙ্কটা খুব ভালো করে বোঝেন। ফলে ইকোনমিস্ট, তারপর টাইম ম্যাগাজিন, এ সকল পত্র পত্রিকাতে যখন কোনো সম্পাদকীয় বা কোনো প্রতিবেদন প্রকাশিত হয়, আপনি ধরে নিতে পারেন যে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই টাইম ম্যাগাজিনে শেখ হাসিনা বাংলাদেশে ম্যাজিক্যালি, একেবারে জাদুকরি কায়দায় তিনি ফিরে আসতে পারেন, অলৌকিক অবস্থায় ফিরে আসতে পারেন। তারপরে অভাবনীয়, যেটা আমরা ভাবতে পারি না, ঠিক সেইভাবে তিনি বাংলাদেশে ফিরে আসতে পারেন। এই বিষয়ে সেই টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে। এখন এটা কি বাংলাদেশের সেই প্রথম আলো, কালের কণ্ঠ কিংবা নয়া দিগন্ত পত্রিকার কোনো প্রতিবেদনের মতোই গুরুত্ব পাবে, নাকি আপনি আমি এই পশ্চিমা দুনিয়ার যে সবচেয়ে প্রভাবশালী একটি পত্রিকা এরকম একটা প্রতিবেদন ছাপা হলো, সেটাকে নিয়ে বিচার করব, বিশ্লেষণ করব? টাইম ম্যাগাজিন শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এমন সময় রিপোর্ট করেছে যেই সময়টিতে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়া বলতে গেলে অনেকটা নিশ্চিত হয়ে পড়েছে। আমি আজকে সেই নভেম্বর মাসের 6 তারিখে ঠিক দুপুরবেলায় এই ভিডিও করছি। তো এখনো পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের যে বিজয়ের বিষয়টি বলতে গেলে 99% সিউরিটি পাওয়া গিয়েছে। কিন্তু যখন এই প্রতিবেদনটি তৈরি করেছে টাইম ম্যাগাজিন শেখ হাসিনাকে কেন্দ্র করে, তখন তারা ধরে নিয়েছে শতভাগ যে ডোনাল্ড ট্রাম্প ইজ গোয়িং টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো জো বাইডেন কিংবা কমলা হ্যারিস কিংবা বারাক ওবামা অথবা বিল ক্লিন্টন, মানে এই দলগুলো, এই দলের যে ব্যক্তিত্ব যাদের নাম বললাম, তারা সকলে এটা লিবারেল ডেমোক্রেটিক, লিবারেল গ্লোবাল পার্সপেক্টিভ, এইরকম একটা মন মানসিকতা তারা ধারণ করেন। কিন্তু যারা রিপাবলিকান, তাদের শুরুটাই হয়েছিল ড্যাশিং, ধরো মারো কাটো খাও যা ইচ্ছা তাই করো। মানে যাকে বলা হয় এখানকার প্রেসিডেন্ট কারা, জর্জ ডব্লিউ বুশ, সিনিয়র বুশ, জুনিয়র বুশ। এখানকার প্রেসিডেন্ট ডোনাল্ড রিগান, এখানকার প্রেসিডেন্ট নিক্সন। ওনারা সবাই, মানে যাকে বলে, এর আগে আমি আরো নাম বলতে পারি, তারা সবাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, যুদ্ধ করার ক্ষেত্রে 1 মিনিট দেরি করেননি। আর পররাষ্ট্র নীতিতে যে জিনিসগুলো দরকার একেবারে গলা চেপে ধরেছেন, আর যে জিনিসগুলো দরকার নেই সেই জিনিসগুলোতে নাক গলানোর চেষ্টা করেননি। এটি হলো রিপাবলিকানদের ধরন এবং প্রকৃতি। তো সেই পার্টি হিসেবে রিপাবলিকানদের যদি সেই আগের চরিত্র আগের মতোই আছে, তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের কিছু ব্যক্তিগত অভ্যাস, চরিত্র প্রকাশিত হয়েছে।
প্রথমত তিনি ব্যক্তিগত সম্পর্কটিকে খুব গুরুত্ব দেন। তার সঙ্গে সৌদি আরবের বাদশার পুত্র মোহাম্মদ বিন সালমান, মধ্যপ্রাচ্যের বাদশাহ, আমির ওমরা, তাদের সঙ্গে যে একটা ব্যক্তিগত সম্পর্ক এবং পারিবারিক সম্পর্ক, তার মেয়ের জামাই কুশনার এবং তার মেয়ে ইভাঙ্কা, এই তিনজনের মাধ্যমে অর্থাৎ তিনি একটা বিশাল আন্তর্জাতিক গ্লোবাল নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এবং সেই নেটওয়ার্কের মধ্যে কারা আছেন? উত্তর কোরিয়ার এখন যিনি নেতা আছেন তিনি আছেন, তারপর মিস্টার পুতিন আছেন, মধ্যপ্রাচ্যের সকল শেখ এবং আরবরা আছেন, ভারতের নরেন্দ্র মোদী আছেন, এরকম। এবং এই সম্পর্কগুলো ডেমোক্রেটিক সরকারের জমানাতে মিস্টার জো বাইডেন শত চেষ্টা করেও স্বাভাবিক করতে পারেননি। তারা শুধু সারাদিন ট্রাম্প করেছেন। অন্যদিকে যদি সেই হিসাবে চিন্তা করেন, তাহলে শেখ হাসিনার সঙ্গে, জয়ের সঙ্গে, পুতুলের সঙ্গে ট্রাম্পের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এবং আমেরিকার যে লবিস্ট ফার্মগুলো রয়েছে, এরাও কিন্তু যাকে বলা হয় একটা গ্রুপ রিপাবলিকানদেরকে প্রমোট করে বা তাদের সাথে লবিস্ট করার ক্ষেত্রে তারা এগিয়ে আছে। আর আরেকটি গ্রুপ ডেমোক্র্যাট এবং আওয়ামী লীগ যাদেরকে বিভিন্ন সময় লবিস্ট ফার্ম নিয়োগ করেছেন, তারা সবাই এই প্রো রিপাবলিকান। তো কাজেই রিপাবলিকান পার্টির সাথে, তাদের মন্ত্রী, এমপি, সিনেটরদের সঙ্গে, এরপর আগামীতে যারা জুডিশিয়ারিতে আসবেন তাদের সঙ্গে, এবং একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আওয়ামী লীগের যে একটা সম্পর্কটা, অতীত যে সম্পর্কটি এটি রয়ে গেছে, এটি কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের 100% অ্যাসুরেন্সকে তারা কনফার্ম করে, অর্থাৎ টাইম ম্যাগাজিন কনফার্ম করে, তারা এই শেখ হাসিনার ফিরে আসাকে একটা প্রিয়াম্বল তৈরি করেছে। এটা প্রথম। দ্বিতীয়ত যেই জিনিসটি তারা করেছে সেটা হলো যে বাংলাদেশের বিষয়ে ডেমোক্র্যাটরা, মিস্টার জো বাইডেন সবকিছু সরাসরি নিজে করতে চেয়েছেন। আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি ঐতিহাসিকভাবে পাক ভারত উপমহাদেশের সকল বিষয়, এমনকি চায়নার সঙ্গে যে ডিলগুলো, এগুলো তিনি ছেড়ে দিয়েছেন নরেন্দ্র মোদীর উপর, ভারতের উপর, এবং এটা অব্যাহত থাকবে। তাহলে বাংলাদেশের ব্যাপারে ভারতের যে দৃষ্টিভঙ্গি এবং ভারত যা চায় সেটি এই ট্রাম্প নির্বাচিত হওয়ার পর এক্সট্রিম পর্যায়ে চলে যাবে। এবং সেই এক্সট্রিম পর্যায়ে যাওয়ার জন্য ভারত তাদের যে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে এদেশে তাদের যে হাজার হাজার এজেন্ট রয়েছে, তাদের মাধ্যমে তারা কিন্তু প্রেক্ষাপট তৈরি করে ফেলেছে। আপনি চট্টগ্রামে ইসকনের কর্মকাণ্ডের কথা চিন্তা করেন, কিংবা ইসলামপন্থী বিভিন্ন গ্রুপ যারা যে কোনো সময় 10 লাখ লোক রাস্তায় নামাতে পারেন। তো এরকম ইসলামিক গ্রুপগুলো পরস্পরের মুখোমুখি হয়ে পড়েছে। আমি আরও স্পষ্টভাবে যদি বলি, তাহলে এই যে তাবলিগ জামাতকে কেন্দ্র করে যে পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটি ইউনূস সরকারের জন্য অশনি সংকেত, দেশের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আর যাদেরকে আমরা এখন পতিত স্বৈরাচার বলছি, পালিয়ে যাওয়া শেখ হাসিনা বলছি, তাদের জন্য একটা স্বর্ণদ্বার খুলে দিবে। তো এই একইভাবে আপনি যদি চিন্তা করেন, বিএনপির সঙ্গে জামাতের বিরোধ, বিএনপির সঙ্গে সরকারের বিরোধ, এই বিষয়গুলো ক্রমশ বাড়ছে এবং এগুলো কমার কোনো সম্ভাবনা নেই। সচিবালয়, জুডিশিয়ারি থেকে শুরু করে প্রশাসন এবং পুলিশে যে অবস্থা চলছে, এটা থেকে বের হওয়ার কোনো ওয়ে এই মুহূর্তে বর্তমান সরকারের নেই। এখানে একটা ফ্রেশ কমান্ড আনতে হবে। এর কারণ হলো যে রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র আপনি কোথাও দেখতে পারবেন না। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যেটি পারেননি, প্রশাসনকে ঠিক রাখতে পারেননি, এমনকি তার খাদ্যমন্ত্রীকে তিনি ঠিক রাখতে পারেননি। এবং জিয়াউর রহমান সাহেব যে ক্ষমতায় আসবেন, আসার পরে বা খন্দকার মোশতাক যে ক্ষমতায় আসবেন, তাদেরকে সাহায্য করার জন্য প্রশাসনের মধ্যে দীর্ঘদিন থেকে, সেই 1974 থেকে একটা গ্রুপ, প্রো পাকিস্তানি একটা গ্রুপ শক্তিশালী অবস্থায় বসেছিল, যাদের একটা পশম বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, কিন্তু তাদের একটা পশম স্পর্শ করতে পারেননি। তিনি অনেক সচিবকে তিনি যাকে বলা হয় চাকরিচ্যুত করেছিলেন, অনেকে বহিষ্কার করেছিলেন, কিন্তু 74-এ খাদ্য সংকট তিনি দূর করতে পারেননি।
তিনি ভারতের খপ্পরে পড়ে গিয়েছিলেন, আমেরিকার খপ্পরে পড়ে গিয়েছিলেন। তো একইভাবে এখন যারা আছেন তারা রাজনীতির অঙ্গনে বঙ্গবন্ধুর তুলনায় অবোধ শিশু, একেবারে অবোধ শিশু। কিংবা বঙ্গবন্ধুর যারা সহযোগী ছিলেন বা ওই সময়টাতে যারা রাজনীতি করতেন, সত্যিকার অর্থে আমরা এখন আধুনিক প্রযুক্তির যুগে বসবাস করি, কিন্তু তখনকার মতিয়ার চৌধুরী, তখনকার রাশিদ খান মেনন, হাসানুল হক ইনু, কমরেড মনি সিং, মোহাম্মদ ফরহাদ, উনা থেকে শুরু করে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মশিউর রহমান যাদু মিয়া থেকে শুরু করে আরো অনেকে, শাহজিজুর রহমান, মানে তাদের কাছে আমরা এই যুগের সবচেয়ে মেধাবী যারা আছি, আমরা ফটাফট কথা বলছি বটে, আমরা এখনো শিশু, অবোধ শিশু। এর কারণ হলো আমরা শুধুমাত্র পড়ছি আর তথ্যপদ্য দিয়ে কথা বলছি, কিন্তু রাজনীতির ভিতরে ঢুকে আমরা সেই দার্শনিকদের মতো করে রাজনীতির কোনো সূত্র আমরা তৈরি করতে পারছি না এই জামানাতে। তো ওই ধরনের যোগ্যতা সম্পন্ন লোক থাকা সত্ত্বেও আমলাতন্ত্রের সঙ্গে তারা কিন্তু পেরে ওঠেননি। তো সেই তুলনায় এখনকার আমলাতন্ত্র, আমাকে সেই আগস্ট মাসের ৬-৭ তারিখে একজন উচ্চতর ঊর্ধ্বতন আমলা তিনি বলছিলেন যে স্যার আমরা তো আসলে খুবই খারাপ, ডক্টর ইউনূসের পক্ষে আমাদের এই খারাপ সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কোনো অবস্থাতেই সম্ভব নয়। তো উনি সেদিন যে কথাটি বলেছিলেন সেটি আজকের এই দিনে এসে আরো মারাত্মক আকার ধারণ করেছে। তো এই অবস্থাতে শেখ হাসিনার ফিরে আসা, তাকে ফেরত পাঠানো, সেটা যে কোনোভাবেই হোক, বিচারের জন্য তাকে আনা হোক, বা তিনি বললেন যে না আমি বাংলাদেশে এসে বিচার মোকাবেলা করব, অথবা আরো যে আশঙ্কাগুলো আমি এখন মুখে বলতে পারছি না, ঠিক সেই আশঙ্কাগুলো এখানে ঘটলো, সেক্ষেত্রে কি হতে পারে বলেন তো? হোয়াট ক্যান উই ডু? আমরা কি ছাত্রদের কথার মতো শেখ হাসিনাকে আটকানোর জন্য বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সাধারণ ছাত্র থেকে শুরু করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ গড়ে তুলতে পারবো? কিংবা আমাদের মধ্যে আগের মতো সেই যাকে বলা হয় শক্তিমত্তা আছে? কিংবা ধরুন যেভাবে আগস্ট মাসের ১ তারিখ থেকে পুলিশ, সেনাবাহিনী, আমলাতন্ত্রের মধ্যে আওয়ামী লীগের বিদায়ের ব্যাপারে একটা রব উঠেছিল, এবং তারা সেই ৩-৪ তারিখ থেকেই বলতে গেলে আর কেউ অস্ত্র ব্যবহার করতে চাচ্ছিল না, কলমও ব্যবহার করা হয়নি, অস্ত্র ব্যবহার করা হয়নি। তো এখন শেখ হাসিনাকে ঠেকানোর জন্য পুলিশ গুলি ছুড়বে, সেনাবাহিনী ডক্টর ইউনূসের পক্ষে সর্বশক্তি নিয়োগ করবে, আর পিছনে হাজার হাজার জনতা থাকবে এবং আওয়ামী লীগের আর একটা বিপর্যয় তৈরি হবে। এটা আপনি চিন্তা করতে থাকুন যে এটা সম্ভব কিনা। টাইম ম্যাগাজিন আর একটা যেটা বলেছেন সেটা হলো যে আমাদের শুধু পাক ভারত নয়, সারা দুনিয়াতেই পরিবারতান্ত্রিক যে রাজনীতি, এটির গুরুত্ব কখনোই কমানো যায়নি, বরং বেড়ে গেছে। আজও দেখেন ইংল্যান্ডে রাজতন্ত্র চালু আছে। আপনি যদি ইংল্যান্ডের বাইরে যান, ডেনমার্কের রাজতন্ত্র আছে, স্পেনের রাজতন্ত্র আছে। তো সেখানে আধুনিক গণতন্ত্রের পাশাপাশি সেখানে তারা ঐতিহ্যবাহী রাজতন্ত্র প্রতিষ্ঠিত করে রেখেছে। সেম ইন জাপান। জাপানের যে রাজতন্ত্র পৃথিবীর সবচেয়ে পুরনো রাজতন্ত্র, আর মধ্যপ্রাচ্যের সবই রাজতন্ত্র, এগুলো সবই পরিবার কেন্দ্রিক। আমাদের পাক ভারত উপমহাদেশে দেখেন শ্রীলঙ্কা পরিবার কেন্দ্রিক, এখানে 2 থেকে 3টি পরিবার সবসময় রাজনীতি নিয়ন্ত্রণ করে। ইন্দোনেশিয়াতে একই অবস্থা, পরিবার কেন্দ্রিক। আপনি যদি সিঙ্গাপুরে যান, পরিবার কেন্দ্রিক। এখানে যাকে বলা হয় যে লি কুয়ানের পরিবারের বাইরে কোনো রাজনীতি হচ্ছে না। পাকিস্তানে যদি যান সেখানে আপনি দেখবেন যে 2টো পরিবার, ভুট্টো পরিবার এবং নওয়াজ শরীফ পরিবার। ভারতে গিয়ে দেখেন গান্ধী পরিবারের সে যে আধিপত্য, সেই আধিপত্যের জায়গাটাতে বিজেপি আসছে, নেতা আসছে ঠিকই, কিন্তু যখনই গান্ধী পরিবারের কাউকে দেখা হয়, সেটা পুত্রবধূ সোনিয়া গান্ধী হোক, প্রিয়াঙ্কা গান্ধী হোক, তাদের যে গ্লিমস, তাদেরকে দেখলে মানুষের মধ্যে যে ধরনের একটা আবেগ অনুভূতি চলে আসে, এটা নরেন্দ্র মোদীকে দিয়ে হয় না, অমিত শাহকে দিয়ে হয় না। আর বাংলাদেশেও যাকে বলা হয় শেখ হাসিনার পরিবার এবং জিয়া পরিবার, বা বঙ্গবন্ধু পরিবার বা জিয়া পরিবার, এই 2 পরিবারের মধ্যে রাজনীতিটা এতটা যাকে বলা হয় কেন্দ্রীভূত হয়ে পড়েছে, এর বাইরে আমরা কিন্তু তৃতীয় পক্ষ, সে যত শক্তিশালী হোক না কেন, যত জ্ঞানী গুণী হোক না কেন, আমরা তাকে গুরুত্ব দিচ্ছি না। একদিকে তারেক রহমান সাহেবের কথা চিন্তা করেন, অন্যদিকে আপনি ডক্টর কামালকে বসিয়ে দেন।
কিন্তু লোকজন কি করবে? তারেক রহমান সাহেবের দিকে যাবে। তো এইরকম একটা অবস্থা কিন্তু বাংলাদেশে চলছে। তো এটাকে এই পরিবারতন্ত্রকে প্রাধান্য দিয়ে টাইম ম্যাগাজিন বলার চেষ্টা করছে যে এই ট্রেন্ডের কারণে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনাটা ক্রমশ ম্যাজিক্যাল হয়ে যাচ্ছে। আর যেটি হচ্ছে সেটি হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে অতীতকালে বেনজির ভুট্টো ফিরে এসেছেন। দেখেন শ্রীলঙ্কাতে রাজাপাকসের পরিবার তারা আবার ফিরে এসেছে। এরপর ভুট্টো পরিবার ফিরে এসেছেন, মানে শুধু বেনজির ভুট্টো না, এরপর আসিফ আলী জারদারি ফিরে চলে গেছিলেন, তিনি ফিরে এসেছেন। বিলাওয়াল চলে গেছিলেন, তিনি ফিরে এসেছেন। তারপরে নওয়াজ শরীফের পরিবার চলে গেছিলেন, তারা ফিরে এসেছেন। তারপর থাইল্যান্ডে থাকসিন সিনাওয়াত্রার পরিবার বাইরে চলে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। এসে মানে ফ্যামিলি ডাইনাস্টি। তো সেই দিক থেকে শেখ হাসিনার বা শেখ পরিবারের যে প্রত্যাবর্তন, এটার মধ্যে অসম্ভব কিছু টাইম ম্যাগাজিন খুঁজে পাচ্ছে না। আর তার চেয়ে সবচেয়ে ভয়াবহ যে বিষয়টি, সেটা হলো ভারতের ইগো। ভারত যেভাবে বাংলাদেশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং ভারতের যে বিভিন্ন এখানে বাণিজ্যিক, ভৌগোলিক এবং অন্যান্য যে বিষয়াদি যাকে বলা হয় ভারতের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে, তার জন্য আসলে বাংলাদেশে তারা বিশ্বস্ত পাবে এখন পর্যন্ত হাসিনা এবং আওয়ামী লীগের বিকল্প কাউকে তারা বিশ্বাস করছে না, পছন্দ করছে না, নিরাপদ বোধ করছে না। তো সব মিলিয়ে টাইম ম্যাগাজিন যে নিবন্ধ প্রকাশ করেছে, এটি এই নভেম্বর মাসের মধ্যেই কিভাবে ক্রিয়া করে, প্রতিক্রিয়া করে, সেটি এখন দেখার বিষয়।